আহ, কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যদি খেয়াল করে থাকেন, বাংলাদেশে এই মুহূর্তে সবাই একটি বিষয় নিয়ে খুব সংশয়ের মধ্যে আছে, নির্বাচন হবে কি হবে না। তো নির্বাচন নিয়ে কথা বলার পূর্বে আমি কিছু প্রশ্ন রাখবো আপনাদের ক্ষেত্রে। আপনারা কি খেয়াল করে দেখছেন বাংলাদেশে বর্তমানে রিসেন্টলি কতগুলো প্রশ্ন আপনাদেরকে রাখি? খেয়াল করে দেখেন যে এই হা ভোট না ভোট নিয়ে হঠাৎ করে দেখবেন, আমি গত 2 দিন ধরে খেয়াল করলাম, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা খুব সরব। তারা এতদিন কেন সরব ছিলেন না? হঠাৎ করে সরব হওয়ার কারণটা কি? আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। জামাতের সামনে এখন কি কি ট্রাম্প কার্ড আছে, এটা নিয়ে আমি কিছু কথা বলবো। কারণ সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, আর জামাত কিন্তু তার নিজস্ব কিছু ট্রাম্প কার্ড আছে। এবং আমি সত্যি কথা, মানুষের একজন আমার প্রতিপক্ষ যদি জ্ঞানী হয় এবং খুব মানে আপনার তার কৌশলী হয়, এবং আমি বুদ্ধিমান শত্রুকে আমি সম্মান করি নির্বোধ বন্ধুর চেয়ে। সো আপনার প্রতিপক্ষ যে শক্তভাবে আপনার সাথে পলিটিক্যালি আপনাকে ফেস করে, আমি মনে করি সেটাকে রেসপেক্ট করা উচিত। জামাতের এই পলিটিক্যাল উইজডম বা তাদের এই ইয়েটাকে আমি সত্যি এটাকে সম্মান করি। বাট এটা তাদের প্রতিপক্ষ যারা, তাদের বুঝতে হবে। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশে, আমরা শুরুর দিকে আমিও নিজে তার পক্ষে অনেক কথা বলছি। খেয়াল করে দেখেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হওয়ার পরে ওনার কাছ থেকে আমরা কি পেয়েছি, আপনার কী কী সংস্কার পেয়েছি, এবং বিশ্বের কয়জন বিশ্ব নেতা বাংলাদেশ ভিজিট করেছেন, বা বিশ্বের কয়টা দেশ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছেন, এই সরকারের বিনিয়োগের ক্ষেত্রে কোন কোন রাষ্ট্রগুলো এগিয়ে আসছেন, খেয়াল করে দেখেন, দেখবেন সবগুলো জায়গা নীল নেই। আচ্ছা, এখন আসি, এই যে নির্বাচনী প্রচারণা চলছে এখন, এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে হঠাৎ করে আমরা দেখলাম সজীব ওয়াজেদ জয় একটি বক্তব্য দিয়েছেন। সজীব ওয়াজেদ জয়ের আমি মানে যতদূর তার সম্পর্কে জানি, আমার মনে হয় আম, সজীব ওয়াজেদ জয় সেই 94-5 থেকে শুরু করে এই যাবৎ যতগুলো উনি কাজ করেছেন, আমার মনে হয় কখনো ওনার কোনো বক্তব্য পজিটিভলি সমালোচিত বা আলোচিত হয়নি। এই প্রথম দেখলাম আল জাজিরা বা কোনো একটা চ্যানেলে যে তার যে ইন্টারভিউ হলো, এটা নিয়ে অনেক লোকজন পজিটিভলি সমালোচনা করেছেন বা পজিটিভলি উপস্থাপন করেছেন, এবং তার দলের নেতা কর্মীরা এক মারাত্মকভাবে এটাকে শেয়ার করেছেন, প্রমোট করেছেন, যে জায়গাটায় আওয়ামী লীগ অনেকটা এগিয়ে আছে। এবং আমি মনে করি এটা হয়তোবা সজীব অজয় জয়েরই ক্রেডিট, কারণ তিনি যেহেতু আইসিটি বিষয়গুলো আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ে তিনি দেখতেন, সো ক্রেডিট স্বাভাবিকভাবে তার পক্ষেই যাবে। আপনার প্রতিপক্ষকে আপনি ঘৃণা করতে পারেন, বাট প্রতিপক্ষ যদি কৌশলীভাবে কোনো সফল একটা অবস্থান নেন, এটাকে আপনার এখান থেকে আপনার শিখতে হবে। সজীবদের জয় কিন্তু আপনার সে তার বক্তব্যে তার নর্মালি তার ভাষার ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আহ, উত্তরগুলো পলিটিক্যালি তার দল থেকে আমি মনে করি অন্য যে কারোর চেয়ে অনেক বেটার উত্তর দিয়েছেন। এবং আল জাজিরার যিনি সাংবাদিক ছিলেন, তিনি যথেষ্ট একজন ম্যাচুর্ড একজন জার্নালিস্ট। তাকে ফেস করে যে উত্তরগুলো সজীবদের জয় দিয়েছে, এটা বাংলাদেশের মানুষের জন্য হয়তো বা একটা ইঙ্গিত যে আওয়ামী লীগ হয়তো নতুন রূপে নতুনভাবে তারা আগাতে পারে। এবং সজীবদের জয় হয়তো আরও ম্যাচিউরলি তিনি সামনে ভূমিকা রাখতে পারেন। যদি সেটা করে থাকেন, সেক্ষেত্রে বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো বর্তমানে যে অবস্থায় আছে, নিজেদের মধ্যে কামড়া কামড়ি হানাহানি, আহ, তাদের তো এটা নিয়ে উদ্বেগ হওয়ার কথা, তাই না? তা আমি জানি না তারা উদ্বিগ্ন কিনা। আপনার আম, আপনি দেখেন যে বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন বাংলাদেশের বিরোধী দলগুলো আন্তর্জাতিক মিডিয়ায় কতটা অল্প সময়ের মধ্যে প্রভাব বিস্তার করতে পারছে, যেটা আমি আওয়ামী লীগের দিক থেকে যেটা দেখতে পাই, আমি মনে করি এই জায়গায় অনেকটা আওয়ামী লীগ এগিয়ে। সো প্রতিপক্ষকে দুর্বল ভাবাটা ঠিক হবে না। এবং এই গত এই সজীব ওয়াজেদ জয়ের এই যে রিসেন্ট বক্তব্যটা, এতে কিন্তু আওয়ামী লীগ অনেক বেশি বুস্ট আপ হয়ে গিয়েছে। আবার শুনতেছি শেখ হাসিনা নাকি 30 তারিখে একটা বক্তব্য দিবেন। তো তার বক্তব্য হয়তো আরও যদি বুস্ট আপ হয়, এবং সেই বক্তব্যে কী বলবে আমি জানি না।
তো যারা এখনই খুব কনফিডেন্ট, তাদের জন্য এই বিষয়গুলো আমি মনে করি চিন্তার বিষয় হওয়া উচিত। আরেকটা বিষয় নিয়ে আমি এখন কথা বলবো, সেটা হচ্ছে দেখেন জামাতের পক্ষে এখন কি কি ট্রাম্প কার্ড আছে। এই হা না ভোট, এটা জামাতের জন্য একটা ট্রাম্প কার্ড। এই হা না ভোট ইস্যু নিয়ে জামাত কিন্তু অনেক বড় খেলা খেলতে পারবে। আরেকটা জামাতের জন্য ট্রাম্প কার্ড হচ্ছে আপনার এই যে খেয়াল করে দেখেন নির্বাচনে কারা কারা, আপনি দেখেন যা কাদের প্রার্থিতা বাতিল হয়েছে, কাদের প্রার্থিতা বাতিল হয়নি, এবং কি ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে দেখেন। অনেক ক্যান্ডিডেটকে জামায়াত তারা কিন্তু অলরেডি অনেক জায়গায় কিন্তু এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাস্ত করে ফেলছে। অনেক জায়গায় জামাত কিন্তু এই বিচার বিভাগ, ইলেকশন কমিশন সহ এই যে আপনার নাগরিকত্ব, অনেকগুলো ইস্যু নিয়ে কিন্তু জামাত খেলা শুরু করে দিয়েছে অলরেডি। এবং এই জায়গাটা আমি মনে করি জামাত যথেষ্ট তাদের শক্তি বুদ্ধিমত্তা প্রদর্শন করেছে। এখন আসবে আরেকটা বিষয়, যেটা যে সামনে এখন ইলেকশন 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা। এখন যদি জামাতের সাথে এনসিপি সহ অন্য দলগুলো, তাদের 10 দল বা 11 দল যারাই থাকুক, তারা যদি এই জায়গাটা এখন ঐক্যবদ্ধ হয়ে তাদের ভূমিকাটা আসলে কোন দিকে যাবে, এইটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। তারপর তাদের হা না ভোট ট্রাম্প কার্ড ইস্যুটা তো আছেই। অন্তর্বর্তীকালীন সরকার ডেফিনেটলি তাদের মানে বিভিন্ন কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা ওই দিকে অনেকটা ঝুঁকে আছেন। আর এদিকে জামাতের আরেকটা ট্রাম্প কার্ড হচ্ছে কোন জায়গায়, সেটা হচ্ছে যে তাদের যে প্রার্থীগুলো, তারা বিভিন্ন জায়গায় প্রার্থীরা যেভাবে কাজকর্ম করতেছেন, এই প্রার্থীরা তাদের প্রতিপক্ষ যারা বিএনপি তথা অন্যান্য দল আছে, এই জায়গাগুলোতে তারা অনেক ক্ষেত্রে ভোটের লড়াই ছাড়াই অনেক জায়গায় তারা কিছু একটা দেখিয়ে দিবেন, এবং সেটা আপনার তাদের বিভিন্ন বক্তব্য কর্মকাণ্ডে দেখছেন। এবং তারা কিছু সেখানে এমন কিছু পলিটিক্যাল কনস্পিরেসি তারা সেট করে রাখছে, যেই জায়গাগুলোতে আপনার আমি মনে করি প্রতিপক্ষ বিএনপি সহ অনেক দল হয়তো বুঝে উঠতে পারছেন কিনা সন্দেহ আছে। এবং ওই জায়গায় তারা মাথা গরম করে অনেক ভুল করার সম্ভাবনা আছে, যেটা জামাত ঠান্ডা মাথায় ফেস করতেছে। সো তারা এই যে তারা তাদের বিভিন্ন কনস্টিটিউশনগুলোতে তারা যেভাবে বিভিন্ন ধরনের প্রচারণা কর্মকাণ্ড, এবং আপনি খেয়াল করে দেখুন জামাতের স্টেপগুলোতে তারা ভুল কিন্তু খুব ভেবেচিন্তে এমন পদক্ষেপ দিচ্ছেন, ভুল খুব খুব সহজে তারা চেষ্টা করছেন যাতে কোনো ভুল না হয়। এবং আপনার আমি ঢাকা 17 আসন, যেটা সবচেয়ে হেভি ওয়েট ক্যান্ডিডেট বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি দাঁড়িয়েছেন, এই 17 আসনে কিন্তু এটা আমি মনে করি না যে বিএনপির জন্য জেতাটা একদম খুব সহজ হবে। কারণ কি, বিএনপির এই 17 আসনের ক্ষেত্রে যেটা হবে, গুলশান এলাকাটা কিন্তু অনেকটা ট্রানজিট এলাকা। গুলশানে কোনো ভোটার খুব একটা স্থায়ী না। গুলশান হচ্ছে কর্পোরেট অফিসগুলো, গুলশানে ভিআইপি লোকজনগুলো থাকে, ডিপ্লোম্যাটসরা থাকে, পাশে ক্যান্টনমেন্ট, করাইল বস্তি, সব কিছু মিলে ভোটারের যে প্যাটার্ন, এই ভোটারদের প্যাটার্ন নিয়ে জামায়াত যেভাবে এটাকে বিশ্লেষণ করছে, অ্যাসেস করছে, এটাকে নিয়ে তাদের অ্যানালাইসিস করেছে, মিটিগেশন প্ল্যান করেছে, এটাকে তার ওয়ে ফরওয়ার্ডগুলো যেভাবে বের করেছে, আমার মনে হয় এই 17 আসন নিয়ে বিএনপি সেটা করতে পারেনি। কেন? কারণ 17 আসন তারেক রহমানের নাম ডিক্লেয়ার হওয়ার আগ পর্যন্ত ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ করে জামাত কিন্তু অনেক আগের থেকে তারা 17 আসনে কাজকর্ম করে যাচ্ছিলেন। বিএনপি কিন্তু অনেক পরে কাজ করা শুরু করছেন 17 আসনে। আর এই 17 আসনটা খুবই ট্রিকি একটা জায়গা। এখানে ভোটারগুলো কিন্তু অন্য কোনো আসনের সাথে মিল নাই, যেটা আমি পূর্বে বলেছি। 17 আসনে বিরাট একটা অংশ হচ্ছে ক্যান্টনমেন্টের ভোটার, সামরিক লোকজনের ক্ষেত্রে। তারপরে ডিপ্লোম্যাটসরা ওই জায়গায় একটা অংশ ধরে থাকে, আরেকটা জায়গায় করেল বসতে, আরেকটা জায়গায় ভিআইপি লোকজন, কর্পোরেট অফিসগুলো, পুরাটাই হচ্ছে ট্রানজিট টাইপ। খুব কম সংখ্যক লোক এখানে স্থায়ী নিবাসী। সো এই ভোটারদেরকে ধরার জন্য যে স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন করার কথা, আপনি ওই ক্লাবে ঢাকার বিভিন্ন প্রান্তের লোকজন যে কিন্তু গুলশান ক্লাবের সদস্য, ওই ক্লাবের অনেকেই ভোটারও না, অনেকেই ভোটার না গুলশান ক্লাবের। আপনি ক্লাব বেস প্রোগ্রাম করে যে ভোটার টানতে পারবেন আমার মনে হয় না। এটা অনেক বড় একটা কৌশলগত ভুল হবে।
এই জায়গাটায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ উনি যতদিন প্রচারণা করতেছেন উনি অনেকগুলো ভালো ভালো জায়গায় একদম রুট জায়গাগুলোতে উনি টাচ করেছিলেন, যেটা আমি যতদূর দেখছি। কিন্তু এই মুহূর্তে বিএনপিতে কাজকর্মগুলো ইফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি হওয়ার চেয়ে বেশি লোক দেখানো হচ্ছে। মানে কর্মীরা সব ইয়ারা বিভিন্ন জায়গায় ছবি তোলা টোলা, অনেকেই ওখানে যাচ্ছেন তারেক রহমানকে দেখানোর জন্য যে হ্যাঁ লিডারের আসনে আমি কাজ করতেছি। আসল ক- মানে কারা হচ্ছে আসল করার মানুষ, যারা আড়ালে আবডালে করবে, তারা অ্যাবসেন্সে কাজ করবে। এবং আহ, আমি মনে করি যে তৈলবাজিটা অনেক বেশি মনে হয় ওখানে হচ্ছে। এই জন্য 17 আসনে একটা অঘটন ঘটতে পারে যদি ইলেকশন হয়। আচ্ছা, একজন একটা কমেন্টস করছে যে বর্তমান যুগে রাজনীতি মানে নির্দিষ্ট কোনো নেতাকে মন ভরে পূজা করা, কোনো প্রকার গঠনমূলক সমালোচনা করলে যে কোনো মুহূর্তে আপনার আমার, হ্যাঁ, এটা সত্যি কথা। যেমন আমাদের কিন্তু এই যে শেখ হাসিনা আমলের পতন হলো, কিন্তু আমরা সত্যিকার অর্থে কোনো পরিবর্তন আমরা পাইনি। পরিবর্তন না পেয়ে বরং আমরা মানে ওই একই জিনিসটাকে ধরে রাখছি। এখনকার সময় দেখবেন এই যে বর্তমানে বিএনপির অনেক নেতারা আছেন, তারা দলে গঠনমূলক কাজের চেয়ে বেশি কোন জায়গায় মনোযোগী জানেন? তারা, আপনি ধরেন কোন একজন নেতা আজকে হয়তো অভিমান করে মনের কষ্ট নিয়ে কোনো একটা কথা, এমন একটা কথা লিখলো বা বললো, ওইটা স্ক্রিনশট নিয়ে কীভাবে তাড়াতাড়ি তারেক রহমানকে পাঠানো যায়, এটা নিয়ে একটা গ্রুপ বেশি ব্যস্ত। এটা নিয়ে ব্যস্ত না, কিভাবে দলটাকে শক্তিশালী করা যায়। এবং যেটা গতকালকে আমি আমার বক্তব্যে বলেছিলাম যে ক্ষমতায় যে আসুক, টিকে থাকা সত্যি অনেক ভয়াবহ চ্যালেঞ্জিং হবে। কারণ প্রকৃত যোদ্ধা যারা ছিল, দুর্দিনে সাহসী লোক যারা ছিল, তারা যদি, তাদেরকে যদি মূল্যায়ন করা না হয়, ওই সাহসী ব্যক্তিদেরকে বাদ দিয়ে কাপুরুষদেরকে নিয়ে দলটা, বা স্বার্থপর নিয়ে লোকদের নিয়ে, তৈলবাজদের নিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। আর বাংলাদেশের ইতিহাসে আমরা দেখছি যে বিভিন্ন দলগুলো আপনার বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। সেই দিক থেকে যে বিএনপির ক্ষেত্রে জিয়াউর রহমান যে কৌশল অবলম্বন করেছিলেন, বেগম খালেদা জিয়া যে কৌশলগুলো অবলম্বন করেছিলেন, এখন তারেক রহমানের কৌশল কি আমরা এখনো কেউ জানি না। এটা উনি ক্ষমতায় আসলে হয়তো বোঝা যাবে। বাট আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ টিকে থাকার জন্য তাদের কৌশল আহ, বরাবরই অনেক বেশি তারা সফল হয়েছে, সেটা নৈতিকভাবে হোক আর অনৈতিকভাবে হোক। বাট আমরা যদি সেই 2006-07 5-6-এর ঘটনা দেখি, তখনকার সময় কিন্তু এই যে লগি বৈঠার মতো আন্দোলন, এটা যেভাবে আওয়ামী লীগ করেছিল, এই আওয়ামী লীগের দ্বারা এইরকম আন্দোলন বারবার করা সম্ভব। সো এটা যদি এখন আপনার সেই 2025 সালের নির্বাচনের পরে হয়, সাস্টেনেবিলিটি এত সহজ হবে না। আর আমরা ভবিষ্যৎটা আমাদের আসলে সত্যি কথা খুব খারাপের দিকে যাচ্ছে। আমরা স্বৈরতন্ত্রের দিকেই মনে হচ্ছে এগিয়ে যাচ্ছি, মন মানসিকতার দিক থেকে অন্তত। কারণ আমরা এখনো সমালোচনাকে আমরা ওয়েলকাম জানাতে শিখি নাই। এখনো যারা গঠনমূলক সমালোচনা করতে পারে, সমালোচনা থেকে যে আমরা নিজেদেরকে শুধরাইতে পারবো, এটাকে আমরা এখনো গ্রহণ করতে শিখি নাই। আপনি কারো সমালোচনা করবেন, আপনাকে আহ, শত্রু বানানো হবে। তো আমি সত্যিকার অর্থেই বাংলাদেশে আসলে যারা সৎ, ভালো মানুষ, বা যারা মানে সত্য কথা বলতে চান, তাদের আসলে কোনো দলে যাওয়াটা ঠিক হবে না। তাদের আসলে নিরপেক্ষ থাকাটাই ভালো। সমালোচক হিসাবেই দেশপ্রেমটা তাদের দেখানো উচিত, দেশের জন্য কাজ করা উচিত। আর যদি দল সমালোচনা নিতে না পারে, সেক্ষেত্রে তার কী দরকার সমালোচনা করে খামোখা ত্যাগ স্বীকার করে আপনার বঞ্চিত হওয়া। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার মনে হয় বাংলাদেশে ভবিষ্যতে আম, আমরা নেক্সট এই ফেব্রুয়ারির 12ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত আমরা অনেক বড় ধরনের কিছু অঘটন আমরা দেখতে পারি হয়তোবা। তো সেটার জন্য সবাই প্রস্তুত থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।